সালের পর দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দমন পীড়নের সময়টিও তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। কখনো কারাগারে, কখনো মামলার চাপে প্রায় 1 দশকের বেশি সময় তিনি সক্রিয় রাজনীতির বাইরে থাকতে বাধ্য হন, কিন্তু দলীয় অবস্থান থেকে তিনি কখনো সরে যাননি। ঢাকার রাজনীতিতে মির্জা আব্বাসের আরেকটি শক্তি তার সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি। তিনি মূলত শাহজাহানপুর এলাকার আদি বাসিন্দা, একটি জমিদার ধর্মী বা ল্যান্ডেড জেন্ট্রি পরিবারের সন্তান। ঢাকার বিস্তারের সঙ্গে সঙ্গে এই পরিবারের জমির মূল্যও বহুগুণ বৃদ্ধি পায়, ফলে স্থানীয় সমাজে তাদের প্রভাব আরও দৃশ্যমান হয়ে ওঠে। এই কারণে অনেক বিশ্লেষকের মতে ঢাকার রাজনীতিতে মির্জা আব্বাস কেবল একটি রাজনৈতিক পরিচয়ের নাম নয়, বরং একটি সামাজিক শক্তিরও প্রতীক। এর সঙ্গে যুক্ত হয়েছে আর্থিক প্রভাবের বিষয়টিও। মির্জা আব্বাসের উল্লেখযোগ্য অংশীদারিত্ব রয়েছে ঢাকা ব্যাংকে। দেশের বেসরকারি ব্যাংকিং খাতে এটিকে তুলনামূলকভাবে স্থিতিশীল ও স্বচ্ছ ব্যবস্থাপনার একটি প্রতিষ্ঠান হিসেবে ধরা হয়। রাজনৈতিক পরিবর্তনের সময়ও এই প্রতিষ্ঠানের স্থিতিশীলতা বজায় ছিল, যা তার অর্থনৈতিক প্রভাবের আরেকটি দিক তুলে ধরে। তবে সাম্প্রতিক সময়ের উত্তেজনা শুরু হয় 24-এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক বাস্তবতা পাল্টে যাওয়ার প্রেক্ষাপটে। 5 আগস্টের পর থেকে একটি মহল তাকে ঘিরে নানা ধরনের অপপ্রচার শুরু করে। এমন কথাও ছড়ানো হয় যে তিনি হয়তো নিজের দল থেকেই মনোনয়ন নাও পেতে পারেন। নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসের পর তার স্ত্রী আফরোজা আব্বাস একটি আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হলেও বিএনপির এক পরিবারে একাধিক মনোনয়ন নয় নীতির কারণে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। কিন্তু আশ্চর্যের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েও মির্জা আব্বাসের পক্ষ থেকে কোনো প্রকাশ্য অসন্তোষ দেখা যায়নি। এরপর একাধিক ঘটনা ঘিরে তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ওসমান হাদির উপরে হামলার ঘটনায় কিছু মহল তাকে দায়ী করার চেষ্টা করলে তিনি সরাসরি হাসপাতালে গিয়ে দেখা করেন, যদিও সেখানে তার সঙ্গে প্রত্যাশিত সম্মানজনক আচরণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে কয়েক মাস ধরে প্রকাশ্যে তার বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ চালিয়ে আসছেন কিছু রাজনৈতিক ব্যক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবশালী পেজ। রাজনীতিতে প্রশ্ন উঠছে, মির্জা আব্বাসকে ঘিরে এই ধারাবাহিক আক্রমণের কারণ কি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর উত্তর খুঁজতে হলে ঢাকার ক্ষমতার রাজনীতিকে বুঝতে হবে। ঢাকার রাজনীতিতে যেসব নেতা, সংগঠন, অর্থনৈতিক শক্তি এবং জনভিত্তি এই 3টি শক্তিকে একসঙ্গে ধারণ করেন, তারা স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে ওঠেন। মির্জা আব্বাসকে অনেকেই ঠিক এমন একটি এক্স ফ্যাক্টর হিসেবে দেখেন, কারণ তার রয়েছে 3টি বড় শক্তি। প্রথমত, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সংগঠনগত নিয়ন্ত্রণ। দ্বিতীয়ত, ঢাকার পুরনো সামাজিক ভিত্তি। তৃতীয়ত, দৃশ্যমান আর্থিক ও প্রাতিষ্ঠানিক প্রভাব। এই 3টি শক্তি একসঙ্গে খুব কম নেতার মধ্যেই দেখা যায়। ফলে তাকে যদি রাজনৈতিকভাবে দুর্বল করা যায়, তাহলে ঢাকার রাজনীতিতে বিএনপির ঐতিহ্যগত শক্তি অনেকটাই ভেঙে পড়তে পারে, এমন ধারণাও রয়েছে বিশ্লেষকদের মধ্যে। অনেকে মনে করেন তাকে লক্ষ্য করে চলা এই প্রচার যদি সফল হয়, তবে ভবিষ্যতে লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেনের মতো নতুন প্রজন্মের নেতারাও। সব মিলিয়ে বলা যায়, মির্জা আব্বাসকে ঘিরে বর্তমান বিতর্ক কেবল একজন নেতাকে নিয়ে নয়, এটি ঢাকার রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য, পুরনো প্রভাবশালী নেতৃত্ব এবং নতুন রাজনৈতিক শক্তির প্রতিযোগিতার একটি প্রতিফলনও বটে। আর সেই কারণেই মির্জা আব্বাস এখন শুধু একজন অসুস্থ রাজনীতিবিদ নন, তিনি হয়ে উঠেছেন ঢাকার রাজনীতির একটি বড় রাজনৈতিক সমীকরণের কেন্দ্রবিন্দু। এখন এই পরাশক্তিকে কোনোভাবে সাইডলাইনে রাখতে পারলে রাজধানীর রাজপথে নতুন পরাশক্তির উত্থান হবে। আর রাজনীতির নিয়মই এটা, এখানে কোনো অনৈতিকতা নেই, অসততা নেই। কারণ দাবা বোর্ডে সময়ে সময়ে তো গুটির পরিবর্তন হতেই পারে, রাজনীতির মঞ্চও তাই। আজ যে মসনদে, কাল সে নাও থাকতে পারে। আর রাজনীতিতে শূন্যস্থান বলে কিছু নেই, পূরণ সময়ই করে দেবে।